চলছিল শক্তি পেল মায়ের দুধ খেয়ে। ভীমকে হারালো আর দেখিয়ে দিল নিজের ঝাক্কাস শক্তির প্রভাব। চৌধুরী ভয় পালিয়ে গেল, গ্রামে খুশি ছড়িয়ে পড়ল। কৃষকের জমি ফেরত এলো, সবার হাসি ফুটে উঠল। সাধু শেখালো রহস্য, নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। যখন মায়ের ভালোবাসার সাথে আছে তখন হয় যে কোনো কাহিনী সম্পূর্ণ। গ্রামে চৌধুরী নামের এক জমিদার ছিল। ও সবসময় গরিব কৃষকদের বিরক্ত করত আর ওদের জমি ছিনিয়ে নিত। ওই দিনও ও নিজের হাভেলিতে চিন্তিত অবস্থায় ঘোরাঘুরি করছিল। কি হয়েছে চৌধুরী বাবু? অনেকক্ষণ ধরেই দেখছি যে আপনি এদিকে ওদিকে হেঁটে বেড়াচ্ছেন। এখন তোমাকে আর কি বলবো, তুমি খুব ভালো করে জানো, প্রত্যেক মাসে যতক্ষণ না আমি গ্রামের কোনো কৃষকের জমিতে কবজা না করে নিই আমি শান্তি পাই না। আমি ভাবছি যে এবার কার জমি আমি দখল করতে পারি আর কে আমার দেন আছে, কিন্তু আমি মনেই করতে পারছি না। চৌধুরী বাবু, এরকম তো অনেক কৃষক এখনো বাকি আছে, কিন্তু আপনার খবরের জন্য জানিয়ে দিই যে হরিয়া নামের একজন কৃষক আপনার থেকে অনেকদিন আগে অনেক টাকা নিয়েছিল। না ও টাকা ফেরত দিয়েছে আর না তার শোধ। ভীমের কথা শুনতে চৌধুরীর ঠোঁটে হাসি খেলে গেল। তাহলে দেরি করছি কেন? ঠিক আছে, চলো আজ হরিয়ার জমিটাকে নিজের জমি বানিয়ে নিই। থেকে হারিয়া পরিশ্রম করে নিজের ক্ষেতে লাঙল চালাচ্ছিল। ওর 10 বছরের ছেলে শুভমও ওর সাথে কাজ করছিল। তখনই চৌধুরী ভীমের সাথে সেখানে এসে পৌঁছালো। তুই আমার থেকে ধার নিয়েছিলি, যা এখনো পর্যন্ত তুই শোধ করিসনি, আর নাই তার ইন্টারেস্ট দিয়েছিস। গত কয়েকদিন ধরে আমার ঠিক ফসল হচ্ছে না সাহেব, জমি শুকিয়ে যাচ্ছে পুরো। যতক্ষণে সবকিছু ঠিক হবে আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। হারিয়ার কথা শুনে চৌধুরী আরো অধিক রেগে গেল। এখন তোর জমি কতদিন হবে ঠিক তার অপেক্ষা করবো? এই মুহূর্তে নিজের জমি ছেড়ে এখান থেকে বেরিয়ে যা। আজকে থেকে তোর জমি আমার, নাহলে তোর কি অবস্থা হবে তুই ভালো করেই জানিস। হারিয়া খুব কাঁদলো, কাকুতি মিনতি করলো, কিন্তু চৌধুরীর মন বলল না। বাধ্য হয়ে হারিয়া নিজের ছেলে শুভমকে নিয়ে চুপচাপ বাড়ি ফেরত এলো। হারিয়া অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলো। যখন ও কাঁদতে কাঁদতে একটু শান্ত হলো তখন ওর ছেলে শুভম ওর কাছে এলো। বাবা, যখন জমিদার তোমাকে বের করে দিয়েছে তাহলে তুমি নিজে কেন আওয়াজ তোলোনি? বাবু, আমি খুব শক্তিহীন। তুমি যদি শক্তিহীন হও তাহলে পুরো গ্রামই তো শক্তিহীন। তুই প্রশ্ন অনেক করিস। চৌধুরী খুব শক্তিশালী ব্যক্তি, গ্রামে কেউ ওর শক্তির উপর আওয়াজ উঠাতে পারে না। ওর কাছে ভীম নামের একটা পালোয়ান আছে। গ্রামের কোনো মানুষ যদি ওর বিরুদ্ধে আওয়াজ উঠায় তাহলে ওকে ভীমের সাথে কুস্তি করতে হয়। আজ পর্যন্ত যেই ভীমের সাথে কুস্তি লড়েছে সে জীবিত থাকেনি। এটা শুনে শুভম চমকে গেল। তাহলে আমাদের গ্রামে কি শক্তিশালী কেউ নেই যে ভীমকে হারাতে পারবে? না বাবু, ভীমকে কেউ হারাতে পারবে না। তাহলে কি ভীম এত শক্তিশালী যে কেউ ওকে হারাতে পারবে না? কোনো তো রাস্তা নিশ্চয়ই থাকবে, কোনো তো উপায় থাকবে। আস্তে বলল। ছেলের কথা অগ্রাহ্য করার জন্য ও আস্তে আস্তে বলল, ভীমকে শুধু একজনই হারাতে পারবে, যে কোনো সিংহের দুধ খেয়েছে। এটা শুনে শুভম গভীর চিন্তায় পড়ে গেল। বাবা, তাহলে বলো সিংহের দুধ কোথায় পাওয়া যায়? আমি তাহলে সিংহের দুধ খাবো আর ওর সাথে মোকাবেলা করব। জমিদারের হুকুমত গ্রামের থেকে শেষ করে দেব। কখনো সে কোনো কৃষকের সাথে ক্ষতি করতে পারবে না। ছেলের নিষ্পাপ মন দেখে হারিয়ার চোখে জল চলে এলো। সিংহের দুধ আমাদের গ্রামের জঙ্গলে পাওয়া যায়। এইটুকু বলে হারিয়া চোখ বন্ধ করে নিল। এটা শুনে শুভম সারা রাত সেই সিংহীর ব্যাপারে ভাবতে লাগলো। পরের দিন শুভম যখন উঠল ও দেখল যে ওর বাবা এখনো সেভাবেই শুয়ে আছে।
বাবা তো সব সময় সকালে তাড়াতাড়ি উঠে যেত, আজ এখনো কেন ওঠেনি? এটা দেখে শুভম ঘাবড়ে গেল। মুখিয়া সাহেব, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, মনে হচ্ছে যেন আমার বাবার কিছু একটা হয়ে গেছে। পঞ্চায়েত প্রধান ঘাবড়ে গেল আর শুভমের সাথে তৎক্ষণাৎ হারিয়ার ঘরে এলো। বাবু, তোর বাবা তোর থেকে খুব রেগে না, আরেকবার লাস্টওয়ালা। শুভমের চোখ দিয়ে জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর ভেজা চোখে হারিয়ার শেষকৃত্য সম্পন্ন হলো। হারিয়ার যাওয়ার পর শুভম অনাথ হয়ে গেল। ও একলাই নিজের জীবন কাটাতে লাগলো। শুভম উদাস হয়ে নিজের ঘরের বাইরে বসেছিল। তখনই পঞ্চায়েত প্রধানের মেয়ে গৌরী ওখানে এলো। শুভম, তুমি কি আমার সাথে খেলবে? আমার মন নেই। গ্রামের সব বাচ্চারা খেলে, তুমি কেন খেলো না? আমার খেলাধুলায় মন আসে না। আমি জানি তোমার নিজের বাবার কথা খুব মনে পড়ে, তাই না? এইটুকু বলেই শুভম কাঁদতে লাগলো। গৌরীর চোখেও জল চলে এলো আর ও চুপচাপ সেখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে যখনই শুভম উদাস হতো, গৌরী কোনো না কোনো বাহানায় ওর উদাসীনতা দূর করার চেষ্টা করত। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। এইভাবেই 10 বছর কেটে গেছিল। এখন শুভম জোয়ান হয়ে গেছিল। একদিন শুভম এরকম গভীর চিন্তায় ডুবেছিল। ওর মনে ফিরে আসা স্মৃতির ঘটনাগুলো বারবার মনে আসছিল। তখনই গৌরী ওখানে এলো আর শুভমের কাছে এসে দাঁড়ালো। ছোটবেলা থেকেই দেখি তুমি কিছু না কিছু ভাবতেই থাকো। প্রথমে তো আমি ভাবতাম তোমার নিজের বাবার কথা মনে করো, কিন্তু আমার মনে হয় শুভম এমন কিছু ব্যাপার আছে যেটা তুমি আমাকে বলো না। শুভম ধীরে ধীরে গৌরীর চোখের দিকে তাকালো। ওর চেহারায় গম্ভীরতা আর ভেতরে লুকানো কষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি জানো গৌরী, যখন চৌধুরী আমার বাবাকে ওর খায়ের থেকেই সরিয়ে দিয়েছিল, তখন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন চৌধুরীর বিরুদ্ধে আওয়াজ তোলনি। তখন বাবা আমাকে বলেছিলেন যে আমি তো কি, এই গ্রামে কোনো এমন ব্যক্তি নেই যে ওর বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারবে, কেননা ওর কাছে একটা পালোয়ান আছে। আর গ্রামের নিয়ম অনুযায়ী যদি কেউ চৌধুরীর বিরুদ্ধে আওয়াজ উঠায়, তাহলে ওই পাহলোয়ানের সাথে কুস্তি লড়তে হয়। গৌরী শুভমের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। বাবা এটাও বলেছিল যদি কুস্তিতে আজ পর্যন্ত ভীম পালোয়ানকে কেউ হারাতে পারেনি, আর যে ভীম পালোয়ানের সাথে কুস্তি লড়েছে তাহলে সেই পৃথিবী থেকে চলে গেছে। বাবা এটাও বলেছিলেন ভীম পালোয়ানকে কুস্তি থেকে শুধু সেই হারাতে পারে যে কোনো সিংহের দুধ খেয়েছে। এটা শুনতেই গৌরী চমকে উঠল। ওর চেহারায় অবাক হওয়া পরিষ্কার দেখা দিল। বাঘিনীর দুধ? এটা তুমি কি বলছো? হ্যাঁ গৌরী, সিংহের দুধ। ছোটবেলা বাবা বলেছিল যে সিংহের দুধ জঙ্গলে পাওয়া যায়। তবে থেকে আমার মাথায় এই কথাটাই ঘুরপাক খাচ্ছে। আমি শুধু এটাই ভাবতে থাকি যে কি করেই হোক আমাকে সিংহীকে খুঁজতে হবে আর ওর দুধ খেয়ে ভীমকে কুস্তিতে হারিয়ে জমিদারের সাম্রাজ্য এই গ্রাম থেকে শেষ করে দেব। গৌরী কিছুক্ষণ শুভমের চেহারার দিকেই দেখতে থাকলো। ওর চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখো শুভম, আমি জানি তোমার সাথে যা কিছু হয়েছে সেটা ভোলা অত সহজ নয়, কিন্তু এখন তুমি বাঘিনী দুধ খোঁজার জন্য জঙ্গলে চলে যেও না। শুনেছি জঙ্গল নাকি খুবই ভয়ঙ্কর। শুভম গৌরীর কোনো কথার উত্তর দিল না। ও চুপচাপ উঠল আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল, কিন্তু তারপর চৌধুরী আবার নিজের হাবেরিতে চিন্তার অবস্থায় হাঁটছিল। কি হলো চৌধুরী বাবু, আপনি আবার চিন্তিত হয়ে এইভাবে হাঁটাহাঁটি করছেন? তুই তো ভালো করেই জানিস। ভীম হাসতে হাসতে চৌধুরীর কথা মাঝখানেই আটকে দিল। এটাই যে আপনি যতদিন গ্রামের কোনো কৃষকের জমি দখল করে না নেন, আপনি শান্তি পান না। কিন্তু আপনার খবরের জন্য বলে দিই যে গ্রামের সমস্ত জমি প্রায় আপনি নিজের নামে করে নিয়েছেন। এটা শুনে চৌধুরী গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ চৌধুরীর চোখে একটা চমক চলে এলো। 10 বছর আগে আমি হরিয়ার খেতে কবজা করেছিলাম, আর তারপর হরিয়া এই দুনিয়া থেকে চলে গেল। এবার শুনেছি ওর ছেলে বড় হয়ে গেছে। চলো
এবার ওর বাড়িতে কবজা করব। গ্রামের সমস্ত কৃষকের জমি তো আমি আগেই নিয়ে নিয়েছি। এবার আমি চাই যে ওদের বাড়িগুলো আমি নিজের দখল করে নেব। শুরুটা ওই অনাথ শুভম থেকেই করব। তাহলে ওই শুভ কাজে দেরি করার দরকার নেই সাহেব। কিছুক্ষণের মধ্যেই চৌধুরী ভীমের সাথে শুভমের ঘরে পৌঁছালো। শুভম ওদের দেখতেই রেগে গেল। তুমি এখানে কেন এসছো? দেখো শুভম, তোমার বাবা আমার থেকে অনেক টাকা নিয়েছিল ধার। না উনি কাজ চুকিয়েছেন, না উনি টাকা দিয়েছেন। আর তুমি আমার চোখের সামনে আমার বাবার জমি ছিনিয়ে নিয়েছিলে। কিন্তু দিনা তো ধীরে ধীরে বাড়ছে, তাই না? দেখো শুভম, আমি তোমার সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চাই না। সব মিলিয়ে দেনা এত টাকা বেশি হয়েছে যে তোমার বাড়িটাও আমাকে দিয়ে দিতে হবে। আমি তোমাকে একদিনের সুযোগ দিচ্ছি। শুভম চৌধুরীর দিকে গভীর নজরে দেখল। ওর চেহারা কঠোর হয়ে গেল। তাহলে তুইও কান খুলে শুনে নে চৌধুরী, আমি এই ঘর খালি করব না। এটা শুনে চৌধুরী রেগে গেল। তুমি জানো আমার সাথে পালোয়ান কি বল হয়? জানি। তোমার পালোয়ান ভীমের সাথে আমাকে কুস্তি লড়তে হবে, আর আমি কুস্তি লড়ার জন্য একদম তৈরি হয়ে আছি। চৌধুরী জোরে জোরে হাসতে লাগলো। কেন কেন তুই জোবান ধরে নিয়েছিস নাকি? কে বাঁচবে আর কে মরবে এর সিদ্ধান্ত আমি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা কথা তো নিশ্চিত, যদি তোমার মধ্যে একটুও ক্ষমতা থাকে তাহলে তুমি আমার এই শর্ত স্বীকার করবে। কেমন শর্ত? আমি তোমার পালোয়ান ভীমকে কুস্তিতে হারিয়ে দেব। যদি আমি কুস্তি জিতে যাই তাহলে তোমাকে সমস্ত গ্রামের জমি ফেরত দিয়ে দিতে হবে, আর এই গ্রামটা ছেড়ে যেতে হবে। আর এই সব তোমাকে আমাকে লিখিত রূপে দিতে হবে। চৌধুরী শুভমকে অহংকারের নজরে দেখল। যদি এরকমই হয় তাহলে ঠিক আছে। 15 দিন পরে ভীম আর তোর সাথে কুস্তির ডেট ঠিক করলাম। আর যদি তোর শর্তের কথা, তাহলে গ্রামে চপালে যাই। আমি লিখিত রূপে তোকে দেব। কিন্তু কান খুলে শুনে নে শিবম, আজ পর্যন্ত ভীমের সাথে যেই কুস্তি লড়েছে সে আর বেঁচে থাকেনি। গ্রামের চৌপালে লোকেরা একাঠা। চৌধুরী মাঝখানে দাঁড়িয়েছিল আর শুভম ওর সামনে। গ্রামের লোকেরা, শিবম আমার সাথে বগাবত করেছে। ও আমার পালোয়ান ভীমকে কুস্তির জন্য ডেকে এনেছে। ওর শর্ত, যদি ও ভীমকে হারিয়ে দেয় তাহলে আমার তোমাদের সবার জমি ফেরত দিতে হবে, আর এই গ্রাম ছেড়ে আমাকে যেতে হবে। গ্রামের লোকেরা একে অপরকে দেখতে লাগলো। আর আমি ওর শর্তটা মেনে নিয়েছি, কারণ আমি জানি যে ওই শর্তটা জিততে পারবে না। চৌধুরী একটা সাদা কাগজ আনালো আর শুভমের শর্ত লিখে সেটাতে আঙ্গুলের ছাপ নিয়ে নিল। মুখিয়া, এই কাগজটা তুমি রাখো। 15 দিন পরে শুভম মারা যাবে, আর ওই দিন এই কাগজটা তোমার থেকে নিয়ে আমি ছিঁড়ে দেব। এইটুকু বলে চৌধুরী অহংকার দেখিয়ে ভীমকে সাথে নিয়ে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর যখন গৌরী শুভম আর ভীমের কম্পিটিশনের কথা জানতে পারলো তখনও ঘাবড়ে গেল। ও দ্রুত পায়ে শুভমের ঘরে পৌঁছালো। ওর চেহারায় ভয় আর অস্বস্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তুমি কি করছো শুভম? তুমি ভীমের সাথে কখনো জিততে পারবে না। শুনেছি চৌধুরী কম্পিটিশনের দিন সব লোকেদের ডাকবে, বড় থেকে বড় নেতা আর কিছু পুলিশ অধিকারীও আসবে। আমি জিতেই দেখাবো। এইটুকু বলে শুভম নিজের বাবার কথাগুলোকে মনে করতে লাগলো। শুভম কোনো কিছু না বলেই গ্রামের থেকে বাইরে জঙ্গলের দিকে চলে গেল। শুভম ঘন জঙ্গলে বাঘিনীর খোঁজে বেরিয়ে পড়ল। যদি আমি ওই সিংহটা দেখতে পেয়ে যাই তাহলে আমি ওর দুঃখে এত শক্তিশালী হয়ে যাব যে ভীমকে হারাতে পারবো। কিছুক্ষণ পর ও গাছের নিচে বসে পড়ল। সেই জঙ্গলে এক সাধু যাচ্ছিল। ও শুভমকে একলা বসে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। তুমি কে? আর এই ভয়ানক জঙ্গলে কি করছো? শুভম সাধুর দিকে তাকালো আর সব ঘটনা ওনাকে বলল। ওনার কথা শুনে সাধু চমকে উঠল। এ তুমি কি বলছো? তুমি কি বাস্তবেই সিংহের দুধ খেতে চাইছো? হ্যাঁ,
সাধু বুঝে গেল যে শুভমের ভেতরে আগুন আর ক্রোধ আছে, কিন্তু ভেতর থেকেও ততটাই নিরীহ। যদি আমি বলি যে তুমি ছোটবেলায় সিংহের দুধ খেয়েছো, তাহলে তুমি কি মানবে? শুভম চমকে উঠল। এরকম কিভাবে হবে? যদি আমি সিংহের দুধ খেয়েই থাকি, তাহলে তো আমি জানবো। তুমি ছোটবেলা সিংহের দুধ খেয়েছিলে, কিন্তু অনেক ছোট হওয়ার কারণে তোমার মনেই নেই। ওই সিংহিকা আর কেউ নয়, তোমার মাই ছিল। যখন কোনো মানুষ নিজের মায়ের দুধ খেয়ে বড় হয়, তাহলে মেনে নাও যে ও সিংহেরই দুধ খেয়েছে। নিজের মায়ের কথা মনে করো আর ধরে নাও যে তুমি সিংহের দুধ খেয়েছো, আর নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনো। তুমি যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারো, তাহলে একজন তো কি, তোমার সামনে যদি 100টা ভীমও চলে আসে, তাহলে তুমি ওদেরকেও হারাতে পারবে। সাধুর কথাতে শুভমের ভেতরে আত্মবিশ্বাস জেগে উঠল। কম্পিটিশনের দিন চলে এলো। গ্রামের চপালে চারপাশে ভিড় জমা হয়েছিল। নেতা, পুলিশ অধিকারী আর গ্রামের লোকেরা উপস্থিত ছিল, আর মাঝখানে কুস্তির আখাড়া তৈরি করা হয়েছিল। শুভম আখাড়ার মধ্যে নামলো। ও চোখ বন্ধ করলো আর নিজের মাকে মনে করার চেষ্টা করলো। শুভম আর ভীমের কুস্তি শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই শুভম ভীমকে খুব বাজেভাবে আছাড় মারল। এটা দেখে জমিদার বিশ্বাসই করতে পারছিল না। এরকম কিভাবে হতে পারে? ভীমকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, কিন্তু আমি ওকে হারিয়ে দিয়েছি। কিন্তু কিভাবে? কারণ আমি ওই সিংহের দুধ খেয়েছি। চৌধুরী চমকে উঠল। কি ফালতু কথা বলছো? প্রত্যেকটা ছেলে যে নিজের মায়ের দুধ খেয়েছে, সেই সিংহের দুধ খেয়েছে। শুধু সে জানে না যে মায়ের দুধে কতটা শক্তি হয়। শুভম গ্রামের সব যুবকদের দিকে তাকালো। যখন সাধু মহারাজ আমাকে এটা বলেছিল, তখন আমি বুঝতে পারলাম যে আমি জঙ্গলে বেকারি ঘুরছি, কারণ আমার মায়ের শরীরে তো সিংহের দুধই বইছিল। এটা শুনে গ্রামের যুবকদের মধ্যে রাগের প্রবাহ বয়ে গেল। চৌধুরী যুবকদের রাগ দেখে ভয় পেয়ে গেল। সব গ্রাম লোকেরা একজোট হয়ে গেল। যা তুমি কথা দিয়েছো সেটাই করো। গ্রামের সবার জমি ফেরত দিয়ে তুমি এখান থেকে চলে যাও, আর এখানে এসো না কিন্তু। অপমানিত হয়ে চৌধুরী সব গ্রামবাসীদের জমি গ্রামবাসীদের ফেরত দিল আর গ্রাম ছেড়ে চলে গেল।